হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এর আগে বেশ কয়েকটি ভিডিওতে কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি চ্যাপ্টারের উপর অনেকগুলো টপিক নিয়েই ভিডিও বানিয়েছি। যেমন আমরা তড়িতের বিভব সম্পর্কে পড়েছি, তড়িৎ পরিবহন বলতে কি বোঝায় সে সম্পর্কে পড়েছি, আমরা রোধ সম্পর্কে পড়েছি। তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। তো আমরা আমাদের আগের আলোচনাগুলো থেকে একটাই জিনিস বুঝেছি যে তড়িৎ পরিবহনের জন্য কোনো না কোনো একটি মাধ্যম লাগে। তার মানে কি? তার মানে হলো শূন্য মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, কোনো একটা বস্তু, কোনো একটা মিডিয়ামের প্রয়োজন হয়। তো আমাদের প্রকৃতিতে অনেক রকম বস্তু পাওয়া যায়, বিভিন্ন রকম উপাদান পাওয়া যায়, তো সেগুলোই অ্যাকচুয়ালি মাধ্যম। তো সমস্ত মাধ্যমই কিন্তু তড়িতের পরিবহন তো আর করতে পারে না। তো এই মাধ্যমগুলোর তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুসারে মোটামুটি তিনটে শ্রেণীতে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম শ্রেণীটি হচ্ছে পরিবাহী, বা যেটাকে বলা হয় কন্ডাক্টর। এর মানেটা কি? এর মানে হলো কিছু কিছু বস্তু আছে তারা তড়িতের পরিবহন করতে সক্ষম, মানে তাদের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয়, তাদেরকে বলা হয় তড়িতের পরিবাহী বা কন্ডাক্টর। আমরা আমাদের এর পরের আলোচনাতে দেখব যে যারা তড়িতের পরিবহন করতে সক্ষম হয় তারা কেন সেটা পারে। এছাড়া একটি দ্বিতীয় প্রকারের মাধ্যম আছে যাকে বলা হয় অন্তরক, বা ইংরেজিতে বলা হয় ইনসুলেটর। এটা কি? এরা হলো অ্যাকচুয়ালি সেই সমস্ত মাধ্যম বা সেই সমস্ত উপাদান যাদের মাধ্যমে যদি তুমি পরিবাহী তার বা ইলেকট্রিক ওয়্যার তৈরি করো তাহলে তাদের মধ্য দিয়ে তড়িতের পরিবহন সম্ভব নয়। তো আমরা এটাও দেখব যে অন্তরকগুলো কেন তড়িতের পরিবহন করতে পারে না। তো সাধারণভাবে তোমাদের বইয়ে এই পরিবাহী এবং অন্তরক এই দুটো বিষয় সম্পর্কে বেশি আলোচনা আছে, কিন্তু তোমরা মনে রাখবে যেখানে এই পরিবাহী বা কন্ডাক্টর এবং অন্তরক বা ইনসুলেটর ছাড়াও আরও এক প্রকারের উপাদান থাকে বা পদার্থ থাকে যাদেরকে বলা হয় অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। এই অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর বিষয়টি তোমাদের বইয়ে বিশেষ কিছু আলোচনা নেই, কিন্তু তোমরা একটা ধারণা রাখবে যে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর, এদের নাম থেকে তোমরা বুঝতে পারছো যে এরা ঠিক সম্পূর্ণরূপে পরিবাহী নয় এবং সম্পূর্ণরূপে অন্তরকও নয়। মানেটা কি? মানে এরা এমন নয় যে পরিবাহী যেমনভাবে তড়িতের পরিবহন করতে সক্ষম হয় ততটা এদের ক্ষমতা আছে, আবার এমনও নয় যে অন্তরক যেমন তড়িতের পরিবহনে সম্পূর্ণরূপে বাধা দেয়, তাদের মধ্য দিয়ে তড়িতের পরিবহন হতেই দেয় না, তেমনও নয়। এরা মাঝামাঝি জায়গায় অবস্থান করে। এর মানেটা কি? এর মানেটা হলো এইরকম, বিশেষ কিছু পরিস্থিতিতে এই অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর উপাদানগুলোর মধ্যে দিয়ে তড়িতের পরিবহন হয় এবং এদের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রপার্টি বা ধর্ম আছে, যার জন্য তুমি এটা জেনে রাখবে যে আজকে যে ডিজিটাল দুনিয়া, মানে তুমি যে কম্পিউটার দেখছো, মোবাইল দেখছো, বা যে ধরনের ডিজিটাল রিভলিউশন, সোলার সেল মানে সৌরকোষ, তারপরে যেটা এলইডি বাল্ব, এইগুলো কিন্তু এই সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। তো সেমিকন্ডাক্টর আবিষ্কারের পরেই কিন্তু এই রিভলিউশনটা সম্ভব হয়েছে। তো সেমিকন্ডাক্টরটা অ্যাকচুয়ালি একটা বিরাট বড় সাবজেক্ট। বিএসসিতে এর ওপরে এক একটা বড় বড় চ্যাপ্টার হয়, এমএসসিতে এর ওপরে এক একটা বড় বড় পেপার হয়। তো সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী বিষয়টা একটা নিজেই নিজে বিশাল ভাস্ট সাবজেক্ট। তো আমরা দেখেছি যে যদি আমরা ইলেকট্রিক একটা ওয়্যার নিই, এখানে যেমন তুমি দেখতে পাচ্ছ, এটা কি? এটা একটা তড়িৎ পরিবাহী তারের অংশ। কোনো একটা বস্তুকে আমি কেটেছি, তো সেটা তড়িৎ পরিবহন করতে পারে না সেটা তো অন্য কোশ্চেন, আমরা সেটা পরে আলোচনা করব। তো যে কোনো পদার্থকে যদি নাও, তাহলে একটা পদার্থ কি নিয়ে তৈরি হয়? আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে অণু, পরমাণু, ডাল্টনের পরমাণুবাদ এইসব নিয়ে আলোচনা করেছিলাম। সেটা যদি তুমি না দেখে থাকো সেটাও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো সেখানে আমরা দেখেছিলাম যে যে কোনো পদার্থ, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো পদার্থকে যদি তুমি ভাঙো তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি সেগুলো দেখবে যে অণু বা পরমাণু নিয়ে তৈরি।
তো এটা যদি একটা মৌলিক পদার্থ হয়, যেমন অ্যালুমিনিয়াম, তামা, লোহা এই ধরনের, তাহলে একে যদি আমরা ভাঙি তাহলে একটা পরমাণু পাবো। পরমাণুটা কি? পরমাণুটা হলো কোনো পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে এই পদার্থের সমস্ত গুণগুলো বর্তমান থাকে। এই বিষয়টি কিন্তু বুঝে রাখবে। কিরকম, চলো আমরা ব্যাপারটা দেখি। তো একটা পরমাণুর গঠন সম্পর্কে আশা করি তোমাদের মধ্যে একটু আইডিয়া থাকবে। এখানে দেখো, এটা আমি কি ড্র করেছি। এখানে যে তুমি ফিগারটা দেখতে পাচ্ছ, এটা হলো অ্যাকচুয়ালি একটা পরমাণুকে আমি বোঝাচ্ছি। এর মাঝে থাকে যেটা দেখছো হলুদ এবং আকাশি রঙের যে ছোট ছোট কয়েকটি কণা জোট বেঁধে আছে, সেটা হলো নিউক্লিয়াস। তো আমরা দেখেছিলাম যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এটা হলো কেন্দ্র বা নিউক্লিয়াস। এখানে কে কে থাকে মনে রাখবে, পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসে দুই রকমের উপাদান থাকে বা দুই রকমের কণা থাকে। কণা দুটোর নাম কি? কণা দুটোর নাম হলো প্রোটন এবং নিউট্রন। আমরা কিন্তু এর আগে পরমাণুর উপরেই একটা খুব ভালো ভিডিও বানিয়েছিলাম। তোমরা যারা দেখোনি, আমি বলবো অবশ্যই দেখে নিও, তাহলে এই পরমাণু সম্পর্কে তোমাদের মধ্যে যত কিছু না বোঝা ধারণা আছে, জটিলতা আছে, সেগুলো দূর হয়ে যাবে। তবু আমি এখানে বলছি যে পরমাণুর মধ্যে দুই প্রকারের কণা থাকে। এক নাম্বার হলো প্রোটন বা পজিটিভ কণা, আর দুই নাম্বার হলো নিউট্রন বা যার কোনো আধান থাকে না। এ বাদেও আরও এক প্রকারের কণা থাকে যেটা পরমাণুর বাইরে থাকে। বাইরে কোথায় থাকে? বাইরের কক্ষপথে থাকে। এখানে যে গোল বৃত্তপথটি তুমি দেখতে পাচ্ছ, এটা হলো এই পরমাণুর কক্ষপথ। আর এই কক্ষপথের ওপর দুটো সাদা সাদা কণা দেখতে পাচ্ছ, এইগুলো হলো ইলেকট্রন। তো ইলেকট্রনগুলো কি এইভাবেই বসে থাকে একটা পরমাণুর মধ্যে? জেনে রাখবে, নিউক্লিয়াস বসে থাকে এক জায়গায়, যদিও তারা কাঁপতে থাকে সব সময়, তাদের মধ্যে একটা ভাইব্রেশন থাকে, কিন্তু সেটা তোমাদের আলোচনার বিষয় নয়। এটাই বুঝে রাখো যে নিউক্লিয়াস এক জায়গায় স্থির থাকে। আর এই ইলেকট্রনগুলো কি করে? ইলেকট্রনগুলো এই কক্ষপথে ঘোরে। কিরকম ঘোরে? এখানে আমি একটা অ্যানিমেশন তৈরি করেছি, দেখো কিরকম ঘোরে। এখানে দেখো পরমাণুর নিউক্লিয়াসটি কিন্তু স্থির আছে। এখানে কি এই নিউক্লিয়াসটি তো কিছু করছে না, এক জায়গায় বসে আছে। কিন্তু কক্ষপথে যে ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছ, তারা কিন্তু নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। এটা কিসের মতো? এটা কিছুটা যেন সূর্যের চারপাশে আমাদের পৃথিবী ঘুরছে, এই ধরনের। তো একটা পরমাণুতে কখানা কক্ষপথ থাকতে পারে? একাধিক কক্ষপথ থাকতে পারে, একটাও থাকতে পারে। যেমন হাইড্রোজেনের পরমাণুতে একটাই কক্ষপথ আছে, কিন্তু তারপরে অনেক পরমাণু আছে, প্রায় সব পরমাণুতেই একের বেশি কক্ষপথ আছে। তো দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, এরকম অনেকগুলো কক্ষপথ থাকতে পারে। এখানে আমি একটা দেখাচ্ছি। মনে করো যদি এটাতে দুটো কক্ষপথ থাকতো তাহলে কেমন হতো? তাহলে মোটামুটি এখানে দেখো আমি আর একটা কক্ষপথ ড্র করে দিলাম। তো প্রথম কক্ষপথ বা 1 নাম্বার কক্ষপথ, এটা তো ঘুরছে। দ্বিতীয় কক্ষপথে দেখো অনেক বেশি ইলেকট্রন আছে। তো এরা কি করবে? অ্যাকচুয়ালি এরাও ঘুরবে। এখানে দেখো দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনগুলোও কিন্তু ঘুরছে। তো এখান থেকে তোমরা ব্যাপারটা মাথায় রাখবে যে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন দেখিয়েছি আমি এই জন্য যে অ্যাকচুয়ালি প্রথম কক্ষপথে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। আর দ্বিতীয় কক্ষপথে তুমি যদি গুণে দেখো, ভালো করে দেখো, এটা যদিও ঘুরছে, এখানে 8টা ইলেকট্রন আছে। দ্বিতীয় কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, সেই জন্য আমি 8খানা দেখিয়েছি। তো প্রত্যেকটা ইলেকট্রন ঘুরছে। মনে করো এতে আরও একটা 3 নাম্বার কক্ষপথ আছে। আমি 3 নাম্বার কক্ষপথে বেশি ইলেকট্রন দেখাইনি, যদিও 3টের বেশি থাকে, মানে 3টের বেশি থাকতে পারে, কিন্তু আমি 3টেই দেখিয়েছি, কারণ তার পিছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে, আমি বলছি একটু পরে। তো 3 নাম্বার কক্ষপথ কি দাঁড়িয়ে থাকবে? না, সেও দাঁড়িয়ে থাকবে না, সেও ঘুরবে এদের সঙ্গে। তো এখানে দেখো 3খানা কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তারা আবর্তন করছে নিউক্লিয়াসের চারপাশে। নিউক্লিয়াস কিন্তু এক জায়গায় স্থিরভাবে বসে আছে। এটা দেখে তোমার কি মনে হচ্ছে? আমাদের যে সৌরজগৎ আছে, যে যার কেন্দ্রে আছে সূর্য, আর তার চারপাশে আমাদের বিভিন্ন গ্রহগুলো, আমাদের পৃথিবী সহ, তারা সূর্যের চারপাশে আবর্তন করছে। এখানে দেখে কিছুটা সেই রকম মনে হচ্ছে না যে আমাদের নিউক্লিয়াসটা যেন সূর্য আর তার চারপাশে বিভিন্ন গ্রহগুলো আবর্তন করছে? তো এটা একটা জাস্ট বোঝার জন্য লজিক, কিন্তু ব্যাপারটা এক্স্যাক্টলি ওই রকম নয়। তো তাহলে এই আলোচনাগুলো আমরা কেন করছি?
কারণ এই রকম পরমাণু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পরমাণু নিয়ে এই পদার্থটি তৈরি হয়েছে। তো এরকম যদি অনেকগুলো পরমাণুকে আমি একটার সঙ্গে আর একটা জোড়া লাগাই তবেই এই পদার্থটা পাবো। তো সেটা কীরকম চলো আমরা একটু দেখি। মনে করো এইটাকে আমি পরমাণু দেখালাম, ঠিক আছে, এই পরমাণুটাকেই আমি দেখাচ্ছি, কিন্তু একটু সহজভাবে দেখাচ্ছি কারণ এখানে আমি আরও অনেকগুলো পরমাণু দেখাবো। এখানে কি এটা বুঝতেই পারছো, এটা নিউক্লিয়াস, এর বাইরের কক্ষপথে ইলেকট্রন। এখানে আমি ইলেকট্রনটাকে ঘোরাচ্ছি না, তার কারণ কি, তার কারণ ছবিটা আমাদের জটিল হয়ে যাবে, কিন্তু তুমি বুঝে রাখো যে এখানকার ইলেকট্রনগুলো কিন্তু আবর্তন করছে, এরা থেমে নেই। আমি কক্ষপথও এখানে 3টে দেখাইনি, এখানে আমি একটাই দেখিয়েছি, কিন্তু একাধিক থাকতে পারে। তো এটা আমি কেন দেখাচ্ছি, এই কারণেই দেখাচ্ছি যে এইরকম অনেকগুলো পরমাণু যখন পাশাপাশি যুক্ত হয়ে যায়, যেমনটা তুমি এখানে দেখছো একটার পাশে আর একটা এসে লেগে গেল, এরকম নিচে ওপরে এইরকম অনেকগুলো পরমাণু যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখনই একটা পদার্থ তৈরি হয়। তো একটি পদার্থতে কতগুলো পরমাণু থাকে সেটা তুমি কল্পনা করতে পারবে না, কোটি কোটি, মানে অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে না, তোমাদের মধ্যে সেই ধারণা নেই যে কত সংখ্যক থাকে। তো মনে করো এইরকম একটি পদার্থ, মনে করো যে 1 সেন্টিমিটার এখান থেকে এতটা দূরত্বের একটা পদার্থে যতগুলো পরমাণু থাকবে, তোমাকে যদি আমি এখানে বসে বসে একটা একটা করে গুনতে দিই, মানে তুমি কাউন্ট করবে, যদিও সেটা আলাদা কোশ্চেন যে সেটা কাউন্ট করা সম্ভব নয়, কারণ এগুলো খালি চোখে দেখা যায় না, এত ছোট্ট হয়। তো মনে করো যে তুমি দেখতে পাচ্ছ এবং তুমি গুনতে পারবে, তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে যতগুলো পরমাণু আছে সেগুলো যদি তুমি বসে বসে একটা একটা করে গুনতে শুরু করো, তুমি আজকে যদি তোমার বয়স 15 বছর হয়, তুমি বুড়ো হয়ে যাবে, 60 বছরের হয়ে যাবে, 70 বছরের হয়ে যাবে, তবুও তুমি গুনে শেষ করতে পারবে না, এত বেশি সংখ্যক পরমাণু থাকে। তো এখানে এতগুলো পরমাণু পাশাপাশি যুক্ত হয়ে যখন এই পদার্থটা তৈরি হয়েছে, এখানে আমি কখানা দেখিয়েছি, আমি মাত্র 15খানা দেখিয়েছি। এইরকম 15 লক্ষ কোটির থেকেও অনেক বেশি থাকে এই পদার্থটিতে। তো এখানে দেখো এতগুলো পরমাণু যখন পাশাপাশি যুক্ত হয়ে গেছে এবং এদের প্রত্যেকটা কক্ষের ইলেকট্রনগুলো সব সময় এইভাবেই আবর্তন করছে। তো আমি যদি এখানে সবগুলোকে আবর্তন করাতাম তাহলে আমাদের ছবিটা একটু জটিল হয়ে যেত, আমি সেই জন্য করাইনি, কেমন। তো এটা তো গেল একটা বিষয় যে একটা পদার্থ এইভাবে একটা পরমাণুর সঙ্গে আর একটা পরমাণু যুক্ত হয়ে একটা পদার্থ তৈরি করে। এখন আমরা কি দেখব, আমরা দেখব যে এই পরমাণু ধর্মের ওপর নির্ভর করে একটা পদার্থ কখন পরিবহন করে, কখন সে অন্তরকের মতো ব্যবহার করে এবং কখন সে সেমিকন্ডাক্টরের মতো ব্যবহার করে। যদিও আমরা সেমিকন্ডাক্টর নিয়ে পড়ব না, আমরা কেবল পরিবাহী এবং অন্তরক এই দুটো বিষয় নিয়ে পড়ব। তো এই বিষয়টা বোঝার জন্য এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এখানে দেখো প্রত্যেকটা ইলেকট্রন তার কক্ষপথের মধ্যে আছে। তো কখনো কখনো এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যে এই ইলেকট্রনগুলো কক্ষপথ ছেড়ে বাইরেও বেরিয়ে আসতে পারে, সেটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করব। তার আগে আমরা চলো একটা বিষয় দেখে নিই। এগুলোকে আমরা সরিয়ে দিলাম এবং এখানে যে এই ছবিটি দেখতে পাচ্ছ যে পরমাণুগুলো একটার সঙ্গে আর একটা যুক্ত হয়েছে, এটাকে আমি আরো সহজভাবে এখানে প্রেজেন্ট করলাম। এটা এই বস্তুকে কেটে আমি এটা তৈরি করেছি মনে করো, এবং তার মাঝে যে পজিটিভ সাইনগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা এখানে যেমন দেখিয়েছি এখানে একটু অন্যভাবে দেখাচ্ছি কারণ তোমাদেরকে বোঝানোর সুবিধের জন্য। তো এখানে প্রত্যেকটা পজিটিভ সাইন কি বললাম না, তো এটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এগুলো হলো নিউক্লিয়াস। এখন প্রত্যেকটা নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকবে। তো এই ইলেকট্রনগুলোকে আমি এখানে এইভাবে দেখাবো। দেখো ইলেকট্রনগুলো এইভাবে বসে আছে, ইলেকট্রনগুলো স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় আছে মানে কি, আমি এটাই বোঝাতে চাইছি যে এই ইলেকট্রনগুলো এই কক্ষপথেই আছে, কক্ষপথের বাইরে যাচ্ছে না। এই ইলেকট্রনটা কখনো এখানে আসতে পারবে না বা এই ইলেকট্রনটা কখনো এখানে আসতে পারবে না, কেমন, কক্ষপথের সঙ্গে আছে। তো এই ধরনের ইলেকট্রনগুলোকে কি বলা হয়, আবদ্ধ ইলেকট্রন বা বদ্ধ ইলেকট্রন, বা ইংরেজিতে বলা হয় বাউন্ড ইলেকট্রন। এরা কি না, তো এরা যে কক্ষপথে আছে সেই কক্ষপথেই থাকে। যদি মনে করো এখানে এই ইলেকট্রনটি এই নিউক্লিয়াসের কক্ষপথে আবর্তন করছে,
তাহলে সে সারা জীবন ধরে এই নিউক্লিয়াসের কক্ষপথেই আবর্তন করবে। এই ইলেকট্রনটি কিন্তু কখনো এখানে আসতে পারবে না, বা এই ইলেকট্রনটি কিন্তু কখনো এখানে যেতে পারবে না। এগুলোকে বলা হয় বদ্ধ ইলেকট্রন বা আবদ্ধ ইলেকট্রন। তো এই ধরনের কিছু পদার্থ থাকে যাদের কক্ষপথে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। এখানে আমি ফ্রি ইলেকট্রন কেন বলছি, যদি এই ইলেকট্রনটি এই জায়গা থেকে এখানে আসতে পারতো বা এখানে আসতে পারতো, তাহলে আমি বলতাম যে ইলেকট্রনটা ফ্রি। কার থেকে ফ্রি? তার নিউক্লিয়াস থেকে ফ্রি বা মুক্ত। কিন্তু এখানে কোনো মুক্ত ইলেকট্রন নেই, কারণ এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, তারা তার নিউক্লিয়াসের কক্ষপথেই থাকে। তো এটা তো গেল একটা বিষয়। তো যে সমস্ত পদার্থের মধ্যে এই ধরনের কেবলমাত্র বদ্ধ ইলেকট্রনই থাকে তাদেরকে বলা হয় ইনসুলেটর, মানে অন্তরক। অন্তরক এই কারণে যে তাদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নেই। আর যদি ফ্রি ইলেকট্রন না থাকে তাহলে তড়িতের পরিবহনের কোনো প্রশ্নই আসে না। কারণ তোমরা জানো, বিদ্যুৎ বা তড়িৎ যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যায় তার মানেটা কি? অ্যাকচুয়ালি সেই পরিবাহী তারের মধ্য দিয়ে ইলেকট্রন যায়। যদি এখানে ইলেকট্রনই নেই যাওয়ার মতো, সবাই যদি বদ্ধ ইলেকট্রন, কোনো ফ্রি ইলেকট্রন নেই, একটা ইলেকট্রন তার নিউক্লিয়াসকে ছেড়ে যেতেই পারে না, তাহলে তো তড়িৎ পরিবহন করতে সেই পদার্থটি পারবে না। তো সেই কারণে যে সমস্ত পদার্থের ইলেকট্রনগুলো তার কক্ষপথের বাইরে যেতে পারে না, আবদ্ধ হয়ে থাকে তার নিউক্লিয়াসের সাথে, তারা হয় অন্তরক বা ইনসুলেটর। তো এখান থেকে আশা করি ইনসুলেটর ব্যাপারটা তুমি একটু ধারণা পেলে। এরপরে যখন আমরা কন্ডাক্টর আলোচনা করব তাহলে এটা তোমার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। তো তার আগে আমরা ইনসুলেটরের কয়েকটা উদাহরণ নিয়ে দেখি। যেমন ইনসুলেটরের উদাহরণ এখানে তুমি দেখতে পাচ্ছ প্লাস্টিক দেখেছো, তাদের কখনো প্লাস্টিকের তার হয় না। বাড়িতে যে তুমি কারেন্টের তার লাগাও তারা কখনো প্লাস্টিকের হয় না, কাঠের হয় না, বা কাগজের হয় না, বা সুতোর হয় না। কারণ কি? কারণ হলো তারা অ্যাকচুয়ালি ইনসুলেটর বা অন্তরক পদার্থ। কেন অন্তরক বললাম? কারণ তাদের মধ্যে ইলেকট্রন আছে, কিন্তু সেই ইলেকট্রনগুলো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, যার কারণে তারা তড়িতের পরিবহন করতে পারে না। তো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, তার মানে কি ইলেকট্রনগুলো এইভাবে বসে থাকে স্থির? তা নয়, তারা স্থির নয়, তারা তার নিউক্লিয়াসের চারপাশে কক্ষপথে ঘুরছে, যেমনটা তুমি এখানে এই ছবিটায় দেখতে পাচ্ছ। এই ইলেকট্রনগুলোও কিন্তু বদ্ধ ইলেকট্রন, এখানে কোনো ইলেকট্রন নেই যে ফ্রি ইলেকট্রন। কারণ এই ইলেকট্রনগুলো আছে, এখানে মোট 13টা ইলেকট্রন আছে, এরা কিন্তু কেউ এই কক্ষপথের বাইরে এখন পর্যন্ত যায়নি, এতক্ষণ ধরে ঘুরছে। তো এরা যুগ যুগভাবে এইভাবে ঘোরে, তাই এদেরকে বদ্ধ ইলেকট্রন বা বলা হয় ইলেকট্রনস আর বাউন্ড ইলেকট্রন বলা হয়। তো এই ধরনের পরমাণু যে পদার্থের মধ্যে থাকে, বা এই ধরনের পরমাণু নিয়ে যে পদার্থগুলো তৈরি হয়, তারা হবে ইনসুলেটর বা অন্তরক। তাহলে কোশ্চেনটা হচ্ছে, পরিবাহী বা কন্ডাক্টর কারা হয়? কন্ডাক্টর কারা হয় তার জন্য আমরা সেম টাইপের একটা বস্তুকে এখানে নেব, এবং একই রকমভাবে এগুলো হলো তার নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন থাকবে। তো সেটা বোঝার আগে একটা জিনিস দেখে নাও, এখানে যে তুমি বস্তুটি দেখতে পাচ্ছ, তো কিছু কিছু বস্তু আছে, সবাই নয়, কিছু কিছু, যেমন প্লাস্টিক, কাঠ, এইসবগুলো বাদে লোহা, তামা, ফির সোনা, রূপা, এইগুলো কি হয়, তাদের যে কক্ষপথের ইলেকট্রনগুলো থাকে তাদের ক্ষেত্রে জরুরি না যে ইলেকট্রনগুলো সব সময় কক্ষপথেই ঘুরবে। তার মানেটা কি? তার মানে কিছু কিছু ক্ষেত্রে এই ইলেকট্রনগুলো তাদের কক্ষপথ থেকে বাইরে বেরিয়ে আসে। কেমন? এখানে দেখো, এই ইলেকট্রনটা যদি বাইরে বেরিয়ে আসে দিয়ে এখানে চলে এলো, তাহলে কি হবে? এখানকার ইলেকট্রনটা আর এখানে থাকলো না, তাই না? তো এইরকম প্রত্যেকটা নিউক্লিয়াসের কক্ষপথ থেকে যদি একটা বা দুটো করে ইলেকট্রন বেরিয়ে আসে, তাহলে আমি কি বললাম, একটা পদার্থের মধ্যে কোটি কোটি পরমাণু থাকে, আর কোটি কোটি পরমাণু থেকে যদি একটা করেও ইলেকট্রন বেরিয়ে আসে তাহলে কোটি কোটি ইলেকট্রন হয়ে যাবে। এবং এই ইলেকট্রনগুলো কিন্তু যখন এই কক্ষপথ থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়, তখন তারা কিন্তু এই পদার্থের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। কেমন? মনে করো এই ফিগারটাকেই আমি এখানে দেখাচ্ছি, তো এখানে এই ইলেকট্রনগুলো আছে। তো বদ্ধ ইলেকট্রনের ক্ষেত্রে তো সে তার কক্ষপথ থেকে বেরোতে পারলো না, সে এইভাবেই আবর্তন করছে।
এখন মনে করো যে এখানে যে পদার্থটি আমি নিয়েছি এটা ধরে নাও অ্যালুমিনিয়াম। এখানে আমি যে 13খানা ইলেকট্রন দেখিয়েছি এর কারণই হলো আমি অ্যালুমিনিয়াম নিয়ে আলোচনা করব। অ্যালুমিনিয়ামের যদি তুমি পারমাণবিক সংখ্যা দেখো তাহলে সেটা দেখবে 13। 13 মানে কি? পারমাণবিক সংখ্যা 13 মানে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসে 13খানা প্রোটন থাকবে, মানে পজিটিভ থাকবে, আর বাইরের কক্ষপথে মোট 13খানা ইলেকট্রন থাকবে। তো এখানে লক্ষ্য করে দেখো যে মোট 13খানা ইলেকট্রন আছে। প্রথম কক্ষপথে কখানা আছে? 2খানা আছে। দ্বিতীয় কক্ষপথে 8খানা আছে। 2খানা আর 8খানা হলো 10খানা। 3 নাম্বার কক্ষপথ মানে বাইরের কক্ষপথে আছে 3খানা। 10খানা আর 3খানা হলো 13খানা। তো এটা অ্যাকচুয়ালি একটা অ্যালুমিনিয়ামের পরমাণুকে আমি দেখিয়েছি। তো এখন মনে করো আমি কি বললাম, যদি এই ইলেকট্রনগুলো কক্ষপথ থেকে না বেরোতে পারে তাহলে তাদেরকে বলবো বদ্ধ ইলেকট্রন বা বাউন্ড ইলেকট্রন, বা ফ্রি ইলেকট্রন নেই তাহলে সে হবে ইনসুলেটর বা অন্তর। কিন্তু যদি একটি কক্ষপথ থেকে তার ইলেকট্রন বেরিয়ে যেতে পারে তাহলে কি হবে? সেই ইলেকট্রনটি তো আর এই নিউক্লিয়াসের বন্ধনে থাকলো না, সে বেরিয়ে গেল। নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা থেকে সে যখন বেরিয়ে গেল তখন কিন্তু সেই ইলেকট্রনটা এখান থেকে এখানেও যেতে পারবে, এও এখানে যেতে পারবে, যার যেখানে ইচ্ছে সে সেখানে যাবে। কে যাবে? যে ইলেকট্রনটা তার কক্ষপথ থেকে বেরিয়ে গেল। তাহলে এখানে একটা জিনিস বোঝার আছে। তোমার মনে হতে পারে যে এখানে তো 3টে কক্ষপথ আছে, তাহলে কে বেরোবে আর কে বেরোবে না? এটা খুব ভালো কোশ্চেন। সব সময় মনে রাখবে শুধুমাত্র বাইরের কক্ষপথের ইলেকট্রনই বেরোয়, ভেতরের কক্ষপথের ইলেকট্রন কখনোই বেরোয় না। এটা সব সময় মাথায় রাখবে। যদিও সেটা আলাদা কথা যে বিশেষ পরিস্থিতিতে বেরোয়, একেবারে বেরোয় না সেরকম বলাটাও আমার ঠিক নয়। বেরোয়, কিন্তু তড়িৎ পরিবহনের জন্য বেরোয় না। সেটা এক্স রে মেশিন বা অন্যান্য ক্ষেত্রে বেরোয়। তো কি বললাম? তড়িৎ পরিবহনের জন্য শুধুমাত্র বাইরের কক্ষপথের ইলেকট্রনই বেরোবে। তো এখন মনে করো একটা অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষপথে আছে 3খানা ইলেকট্রন, হতে পারে সেখান থেকে 1খানা বেরোবে বা 2খানা বেরোবে বা 3খানা বেরোবে, ম্যাক্সিমাম 3খানা বেরোতে পারে, ঠিক আছে? তো তাহলে অ্যালুমিনিয়ামের কক্ষপথ থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হবে? তারা মুক্ত হয়ে যাবে। কার থেকে মুক্ত হবে? নিউক্লিয়াস থেকে মুক্ত হয়ে যাবে। তার মানেটা কি? তাকে এই নিউক্লিয়াসের চারপাশে আর তার ঘোরা দরকার নেই, সে যেখানে খুশি যেতে পারে। যেমন এখানে একটু লক্ষ্য করো, এখানে আমি 3 নাম্বার কক্ষপথটাকে সরিয়ে দেব এবং 3টে ইলেকট্রনকে আমি মুক্ত করে দেবো। এখানে দেখো 3 নাম্বার কক্ষপথটা হারিয়ে গেল। কেমন থাকলো? কটা? 2টো। তাহলে অ্যালুমিনিয়াম থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে গেল। তাহলে ওই 3টে ইলেকট্রন কি করবে? তুমি যদি এটা অ্যালুমিনিয়ামের একটা তার ভাবো তাহলে এখানে 3টে ইলেকট্রন এই এরিয়ার মধ্যে, মানে এই যে বাউন্ডারি, তার মধ্যে যে কোনো স্থানে এইভাবে ঘুরে বেড়াতে পারে। তো এটাকে যদি আমরা এইখানে দেখি, এই ইলেকট্রনগুলো মনে করো মুক্ত ইলেকট্রন, বাইরে যেগুলো দেখিয়েছি, এটা ধরে নাও যে অ্যালুমিনিয়ামের তারের একটা অংশ, আর এই ইলেকট্রনগুলো মুক্ত ইলেকট্রন, মানে 3 নাম্বার কক্ষপথ থেকে যেগুলো বেরিয়ে গেল। তাহলে কি হবে? এরা হিসেব মতো সব জায়গায় যেতে পারে। এখানে একটু লক্ষ্য করো তারা কি করছে। দেখো এরা কিন্তু এবার ঘুরে বেড়াচ্ছে। দেখো এই পদার্থের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কেমন? এখানে আরো একটা জিনিস লক্ষ্য করো, এই যে বাইরের বাউন্ডারি, এই বাউন্ডারির বাইরে কিন্তু এই ফ্রি ইলেকট্রনগুলো যেতে পারবে না। তারা কি পারবে? একটাই জিনিস পারবে, যে তাদের জন্য জরুরি না যে তারা যে নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করছিল তারই চারপাশে আবর্তন করবে, বা কারো চারপাশে আবর্তন করাটাও জরুরি না। তার ইচ্ছে হলে করবে, না হলে করবে না। তারা কি এই পদার্থের মধ্যে বা এই কন্ডাক্টর পদার্থের মধ্যে বা অ্যালুমিনিয়ামের মধ্যে যেখানে খুশি সেখানে যাবে, যেমনটা এরা এখানে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দেখো আগের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি ঘটে না। তারা কক্ষপথের মধ্যেই ছিল, কক্ষপথ থেকে তারা বেরোতে পারেনি, এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারেনি, তারা মুক্ত হতে পারেনি। কিন্তু এখানে মুক্ত হয়ে গেছে। মুক্ত হওয়ার পরে তারা এইভাবে র্যান্ডাম গতিতে ঘুরে বেড়াচ্ছে। তো এই ইলেকট্রনগুলোকে কি বলা হয়? এদেরকে বলা হয় ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন কেন বলা হয় অলরেডি আলোচনা করলাম। এই কারণেই যে তারা কক্ষপথে ঘোরার জন্য বাধ্য না, তারা তাদের যে নিউক্লিয়াস তাকে ছেড়ে পালিয়ে গেছে এবং তারা এখন খেয়াল খুশি মতো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য বলা হয় ফ্রি ইলেকট্রন। তো যে সমস্ত পদার্থের মধ্যে
ফ্রি ইলেকট্রন থাকে বা যেটাকে বলা হয় মুক্ত ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় কন্ডাক্টর বা তড়িতের পরিবাহী। এইবার তড়িতের পরিবাহী কেন? কারণ দেখো, এর আগেও যেমন আমরা বললাম যে তড়িতের পরিবহন করার জন্য দরকার ইলেকট্রনের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। তার জন্য তার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকতে হবে। যদি ইলেকট্রন কক্ষপথ থেকে নাই বেরোতে পারে তাহলে তো তড়িতের পরিবহনটা সম্ভব নয়, কারণ এখানে একটা নিউক্লিয়াস আছে, তার পাশে ইলেকট্রন আছে, সে কি করে এখানে যাবে? যেতে পারবে না। কিন্তু সে যদি ফ্রি হয় ইলেকট্রনটা তখন যাবে। তো নর্মালি একটা অ্যালুমিনিয়াম বা লোহা বা তামা এই ধরনের পদার্থের ক্ষেত্রে কি হয়, কোটি কোটি মুক্ত ইলেকট্রন থাকে এই রকমের, এবং তারা তাদের ইচ্ছে মতো সামনে পিছনে ওপরে যেদিকে ভালো লাগে তারা ঘুরে বেড়ায়। এইবার আমাকে কি করতে হবে, আমি যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে তাদেরকে একটা ডাইরেকশন দিতে পারবো, এবং সেটা আমরা একটু পরেই দেখব। তার আগে আমরা চলো এই কন্ডাক্টর বা পরিবাহী কয়েকটা উদাহরণ দেখে নিই। তোমরা মোটামুটি জানো পরিবাহী কাদেরকে বলে। বিভিন্ন ধাতুগুলো সাধারণত পরিবাহী হয়। তোমরা অ্যালুমিনিয়াম দেখেছো, বাড়িতে তো অ্যালুমিনিয়ামের তার থাকেই। কপার মানে যেটাকে তামা বলা হয়, তামারও তার তৈরি হয়। লোহা, এরকম আরও অনেক কিছু ধাতু আছে। কানে যে সোনার রিং পরে বা চাঁদি যেটাকে বলা হয়, এই সমস্ত ধাতুগুলো সবই পরিবাহী। এদের সবাইকে দিয়ে তড়িতের পরিবাহী তার বানানো যাবে। বা সল্ট ওয়াটার মানে লবণ জল, লবণ জলও তড়িতের পরিবাহী। তুমি যদি লবণ জলের মধ্যে দিয়ে তড়িতের পরিবহন করাতে চাও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এইগুলো মোটামুটি কন্ডাক্টর, কেমন? তো এদের মধ্য দিয়ে তড়িতের পরিবহনটা হয়। কেন হয় আমরা সেটা আলোচনা করলাম। মূল ব্যাপারটা হচ্ছে কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে আর ইনসুলেটরের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে না। তো এইবার চলো আমরা একটা বিষয় বুঝি। এখানে দেখো এই ইলেকট্রনগুলো মানে মুক্ত ইলেকট্রনগুলো ঘুরে তো বেড়াচ্ছে, কিন্তু এদের কোনো একটা নির্দিষ্ট দিক নেই। তাদের যার যেদিকে ভালো লাগছে সে সেই দিকে যাচ্ছে। তো আমাকে কিন্তু তড়িতের পরিবহন ঘটানোর জন্য সবসময় একটা নির্দিষ্ট দিকে পাঠাতে হবে। তো নির্দিষ্ট দিকে পাঠানোর জন্য কি করতে হবে, দেখো মনে করো এইটা হলো অ্যালুমিনিয়ামের তারটি, অ্যাকচুয়াল তার, তার মধ্যে এরকম অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে। এবার এই ইলেকট্রনগুলো কি করছে, এইভাবে ঘুরে বেড়াচ্ছে। এখানে যেমন দেখছো এখানেও তাই ঘুরে বেড়াচ্ছে। তো এইবার মনে করো যে এখানে আমি নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিলাম। নেগেটিভ মানে কি, মাইনাস ভোল্টেজ। আর এই দিকে আমি ডান দিকে আমি পজিটিভ ভোল্টেজ দিয়ে দিলাম। পজিটিভ ভোল্টেজ মানে কি, সে ইলেকট্রনকে আকর্ষণ করবে। আর এখানে নেগেটিভ ভোল্টেজ মানে কি, সে ইলেকট্রনকে ধাক্কা দেবে। তাহলে এই যে নেগেটিভ ভোল্টেজ এই ইলেকট্রনকে ডান দিকে ধাক্কা দেবে, আর পজিটিভ ভোল্টেজ ইলেকট্রনকে ডান দিকে টানবে। তাহলে মোটের ওপর ইলেকট্রনগুলো বাম দিক থেকে ডান দিকে যাওয়ার কথা। তো দেখো আমাদের আগে যেমন ভোল্টেজ অ্যাপ্লাই করার আগে মানে বিভব প্রভেদ প্রয়োগ করার আগে এখানে যে কন্ডাক্টরটি দেখতে পাচ্ছ তার মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো ঘুরে তো বেড়াচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কিন্তু তাদের কোনো নির্দিষ্ট ডাইরেকশন নেই। তাদের যার যেদিকে ভালো লাগছে সে সেই দিকে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যখন বিভব প্রভেদ তুমি প্রয়োগ করলে তখন কিন্তু সেই ঘটনাটি ঘটবে না। কি হবে, নেগেটিভ ভোল্টেজটা সব ইলেকট্রনগুলোকে ডান দিকে ধাক্কা দেবে আর পজিটিভটা ডান দিকে টানবে। তার ফলে কি হবে, এখানে লক্ষ্য করো ইলেকট্রনগুলো দেখো বাম দিক থেকে ডান দিকে একটা ফ্লো হচ্ছে। এটাকে বলা হয় ইলেকট্রনের ফ্লো। তো ইলেকট্রনগুলোর ফ্লো যদি বাম দিক থেকে ডান দিকে হয় তাহলে তড়িতের ফ্লোটা কোন দিকে হবে, ডান দিক থেকে বাম দিকে। আমরা সব সময় জানি যে তড়িতের যে ডাইরেকশন হয় সেটা হয় পজিটিভ থেকে নেগেটিভ দিকে। তো এখানে দেখো ইলেকট্রনের যে ডাইরেকশন সেটা এই তীরটির মাধ্যমে বোঝাচ্ছি, মানে বাম দিক থেকে ডান দিকে। আর এখানে যে কারেন্টের ডাইরেকশন সেটা এই তীরটির মাধ্যমে বোঝানো হচ্ছে, সেটা হলো ডান দিক থেকে বাম দিকে। তো এইভাবে বিভব প্রভেদ প্রয়োগের ফলে একটা পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনের গুলোর জিগজ্যাগ গতিপথ থাকে বা র্যান্ডম মোশন থাকে তাদেরকে একটা ডাইরেকশন দেওয়া হয়, একটা নির্দিষ্ট দিকে পাঠানো হয়, তখনই কিন্তু তড়িতের পরিবহনটা হয়। তো এই কারণেই কন্ডাক্টরগুলোর মধ্য দিয়ে তড়িতের পরিবহন হয়। কন্ডাক্টরের উদাহরণ আমরা অলরেডি আলোচনা করলাম। তাহলে আমি আশা করি যে তোমরা ইনসুলেটর বা অন্তরক আর কন্ডাক্টর বা তড়িতের পরিবাহী এদের মধ্যে পার্থক্যটি বুঝতে পারলে। সোজা হিসাব, যদি কোনো পদার্থের পরমাণুর বাইরের কক্ষপথের ইলেকট্রন বেরিয়ে যেতে পারে তাহলে সে কন্ডাক্টর হিসেবে আচরণ করবে,
আর যদি সে বেরোতে না পারে, সে তার কক্ষপথেই সবসময় থাকে, তাহলে সে ইনসুলেটর হিসেবে আচরণ করবে। তো সেই জন্যই তুমি দেখবে যখন যারা ইলেকট্রিকের কাজ করে তারা প্লাস্টিকের গ্লাভস হাতে পরে, বা তারা তোমার কাছে কাঠের টেবিল চেয়ার চায়, কারণ তার উপরে দাঁড়িয়ে তারা কাজ করতে চায়। কারণ কি, কোনো কারণে ভুল করে যদি ইলেকট্রিকের তারে তারা হাত দিয়ে ফেলে তাহলে যাতে শক না খায়। অনুরূপভাবে দেখবে বাড়িতে যে সমস্ত তার তৈরি হয়, বিদ্যুতের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারা অ্যালুমিনিয়ামের বা তামার বা লোহার তৈরি হয়, কখনো প্লাস্টিকের তৈরি হয় না। তো এ তো গেল ইনসুলেটর আর কন্ডাক্টরের ব্যবহার। এ বাদেও আমরা সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করেছি। সেমিকন্ডাক্টরের কিছু উদাহরণ তুমি জেনে রাখো, যেমন সিলিকন। সিলিকনটা কি? তোমরা বালি জানো, যেটাকে আমরা বালু বলি, সেটা হলো সিলিকন, ঠিক আছে। তাছাড়া জার্মেনিয়াম, এটা একটা সেমিকন্ডাক্টর। গ্যালিয়াম আর্সেনাইড একটা সেমিকন্ডাক্টর। তো যাই হোক, আমরা এখানে এই পর্যন্তই বুঝলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন করবে এবং ভিডিওকে অবশ্যই লাইক করবে। লাইক করলে কি হয়, আরও অনেক বেশি মানুষের কাছে ভিডিওটি পৌঁছায়, কারণ তোমরা পছন্দ করছো, তো হতে পারে আরও একজন পছন্দ করবে। এটা ইউটিউবের নিয়ম। সেই জন্য ভিডিও যদি তোমার ভালো লাগে অবশ্যই তুমি লাইক করবে, আর ভালো না লাগলে ডিসলাইক করবে, কোনো প্রবলেম নেই। কারণ ভালো লাগতেই হবে এমন কোনো ব্যাপার নেই, কারো কারো ভালো নাও লাগতে পারে, তুমি আরামসে ডিসলাইক করবে। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে, আমি মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করি। চলো, পরের ভিডিওতে আবার কথা হবে।